24-এর যে আকাঙ্ক্ষা ছিল, একটি সব রাজনৈতিক দলগুলো আমরা যেভাবে দেখেছিলাম মাঠে ছিল জুলাই আগস্টে বা তারও আগ থেকে, সেটি এখনো ধারাবাহিকতা আছে কিনা? 24-এর আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হচ্ছে? মানে আপনি আমাকে বিরতির আগে যেরকম করে প্রশ্ন করেছিলেন, ওখান থেকে আমি জবাব দিই এরকম করে। মানে ওটা হবে কি, কিছু কোয়ালিফিকেশন করা সম্ভব হবে আমার কাছে মনে হচ্ছে। যেমন ধরেন হাসনাত যেটা বললেন যে ওই 75 পর্যন্ত যে অত্যাচার নির্যাতন যেগুলো হয়েছে তারই একটা রিফ্লেকশন এখন হয়েছে। কন্টিনিউটির অর্থে সোসাইটিতে এরকম তো হয়ই, সেটা বলা যায়। কিন্তু ওই 3-3.5 বছরের শাসনের ফলে এত বছর পরে এটা হয়েছে, এরকম করে বললে হবে কি, মাঝে যে আরোগুলো ঘটনা হয়েছে ওটা একটু স্কিপ হয়ে যেতে পারে। ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু শেখ মুজিবের শাসনের বিষয়টা আসে নাই। তখন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তখনও সংস্কারের কথা বলা হয়েছিল, তখনও দাবিনামা তৈরি করা হয়েছিল। একটা সাধারণভাবে দাবিনামা ছিল, আর একটা কোয়ালিটেটিভ যে চেঞ্জ করবো তার দাবিনামা, এরকম করে করা হয়েছিল। তো ওই কারণে আমি মনে করি যে এটা কন্টিনিউটির অর্থে ঠিক। কিন্তু এখন যেটা হলো সেটা একটা যুক্ত হয়েছে কি, শেখ মুজিবের আমলেও গণতন্ত্র হত্যা করা হয়েছিল, বাকশাল করা হয়েছিল, এবং হাসনাত যেরকম বলেন ইলেকশন রিগিং হয়েছিল, ওটাকে রিগিং না বলে আমি বলি তো হাইজ্যাক হয়েছিল। আসলে কোনো রেজাল্টই তো দেওয়া হয়নি। এবং যেহেতু ওই সময় আমি ছাত্রলীগের সেক্রেটারি, আমাদের যারা ক্যান্ডিডেট ছিলেন বিপুল ভোটে সমস্ত জায়গায় জিতেছিলাম, সেগুলো নিয়ে গেছে এবং গুলি করতে করতে নিয়ে গেছে। সেটা নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন, আরও অন্যান্য বছর। সেটা একটা। এরপরে শেখ হাসিনার এই 15 বছরের শাসনে যেটা হয়েছে, সেটা এত নেকেড, এত নৃশংস, এত নিষ্ঠুর, এইভাবে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে যে সব কিছুর সাথে মিশে একটা বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনি একদম প্রথম যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন তখন বলছিলেন যে ওই 71 এবং 24 এই দুটোর সাথে কোনো কম্প্যারিজন করতে চান না। কিন্তু আমি বলি কম্প্যারিজন করলেই তো সবসময় যে বিরোধাত্মক কম্প্যারিজন হবে সেরকম কিছু না। এমন হতে পারে যে ওখানকার কিছু পজিটিভিটি এখন যেটা আপনি রিফ্লেকশন দেখছেন সেরকম দেখতে পারেন। আমার কাছে কেমন মনে হয়, আকাঙ্ক্ষা তখনও বড় ছিল, কিন্তু জনগণ অত বেশি সংগঠিত ছিল না। বিশাল মুক্তিযুদ্ধ, সব ঠিক আছে, কিন্তু তারপরেও যেরকম করে জীবন দেওয়ার মানে ঘটনা আমরা 24-এ দেখেছি। ওই যে আমি এরকম করে শুনেছি যে শেখ হাসিনা যখন এয়ারফোর্স চিফকে, আর্মি চিফকে বলেছে গুলি করতে থাকো, যত লোক বাধ্য হয়, আমি ক্ষমতা ছাড়বো না, তখন তারা বলেছেন কীভাবে করবো, একটা বাড়ি তো 4টা দাঁড়িয়ে যায়। এই রকম ইতিহাস আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে অলমোস্ট নাই। এই যে মানুষের জীবনদানের প্রবণতা কখন হয় বলেন, যখন মানুষ মনে করে এই জীবনের কী মূল্য আছে। ওই যে আপনার উগান্ডার যুবকরা যেরকম করেছিল না, এইরকম কম্প্রোমাইজের লাইফ বইতে বইতে আমরা ক্লান্ত, এবার সাহস দেখাতে চাই। আর এখানেও এরকম মনে হলো জীবন দিয়ে আমরা জীবন কিনতে চাই। এগুলো কিন্তু মানে সাহিত্যের কথা না, একেবারে রিয়ালিটিতে দেখলাম আমরা কত বড় ডিফারেন্স। ওইটা মানে কোয়ালিফিকেশন যদি করেন তাহলে ওই অর্থে তখনও যুদ্ধ করেছে সবাই, কিন্তু একটা সিকিউরিটির জায়গা ছিল, আমাদের ফল ব্যাক করবার জায়গা ছিল। এইবারে সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, যদিও সামনে গেলেই মৃত্যু। কিন্তু আমি টিভির মধ্যে বলতে শুনেছি তাদেরকে যারা মিছিল করছেন, ওই মিছিল আমি ছিলাম না, কিন্তু আমার কাছে অবাক লেগেছে কত বড় সাহসিকতা হলে এটা করতে পারে। তো ওই অর্থে এটা একটা বিশাল ব্যাপার। এত বড় যে আকাঙ্ক্ষা, তার মধ্যে একটা মূল্যবোধও তো তৈরি হয়েছে। এই মূল্যবোধ আমরা অনেকে ধরতে পারছি না যে আসলে কী চেয়েছে মানুষ। কোয়ালিটেটিভ চেঞ্জ যেটা চেয়েছে সেটার মানে কেবল যে আগে আমরা বলতাম দলের বদলে দল নয়, আমরা সমাজ ব্যবস্থারও বদলাতে চাই। মানুষ ধরেন অত মানে হয় না, আর্টিকুলেটলি বলতে পারে না, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটাই ছিল, আমরা গুণগত পরিবর্তনটাও দেখতে পারবো। সেটা যদি বলেন তাহলে আমি এই ব্যাপারে খুব হতাশ। কেন বলছি, মানে আপনি কথা বলেন অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে, ইভেন সমাজচিন্তক যারা আছেন, যারা সিভিল সোসাইটি পিপল, তাদের সাথে কথা বলেন, তারা কিন্তু এটার মধ্যেকার ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে যে বিশাল একটা গুণগত রাজনৈতিক চেতনার উৎকর্ষ এসছে এটা বুঝতেই পারেননি। কীরকম, আমি একটা জাস্ট উদাহরণ দিই। 5 তারিখের পরিবর্তনের ইমিডিয়েট পরেই বিএনপি একটা সমাবেশ করেছে তাদের পার্টি অফিসে, এবং সেখানে তারা বলেছে নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি। মানে বিএনপি এখনও খুবই বড় দল, অনেক জনপ্রিয় দল। আমার কাছে মাঝে মাঝে মানে আগামী ইলেকশন হলে যেহেতু প্রতিদ্বন্দ্বীরাই তারাই হয়তো জিতবে, কিন্তু মানুষ ওইটা পছন্দ করে। ও ওপেনলি বলেছে রক্তের দাগি সোহানি, এতই তোমাদের ক্ষমতার লোভ, কেন এখন ইলেকশন চাও? এবং বিএনপি বাধ্য হয়েছে বলতে যে না, 6 মাস পরে তোমরা ইলেকশন দাও। তারপরে দেখেছে 6 মাসও মানুষ পছন্দ করছে না, তখন বলছে যৌক্তিক সময় দেব। তার মানে মানুষের চেতনা কতখানি
উন্নত জায়গায় গেলে এটা হতে পারে, এটা আমরা অনেকেই ধরতে পারিনি। আমি একটা বিএনপির নাম বললাম বলে বিএনপির বন্ধুরা হয়তো আমার মতো রাগ করতে পারেন, কিন্তু আমি মনে করি অনেকের মধ্যে এটা হয়নি। আমরা মনে করছি যে ও গেছে তাহলে আমি ওইখানে, এর জায়গায় বি প্লেসড হয়েছে, সেটা হাটে নাকি আপনার বাস স্টেশন না রেল স্টেশন না কোন জায়গায়, সব জায়গায় এই কাজটা হয়েছে, সেইটা হয়নি। আপনার লাস্ট কোয়েশ্চেনের জবটা আমি দিই। এখন এই বিষয়টার পরিবর্তনের জন্য যে প্রোঅ্যাক্টিভ যারা, ওদের দায়িত্বে তারা, এই গভর্নমেন্ট যারা গেছেই তারা তো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ধরেন 4 মাস 10 দিনের মতো সময় গেছে বোধহয় এখন পর্যন্ত। আজকে যদি 15 থেকে 11 তারিখ, না 10 তারিখ, 5 তারিখে তারা শপথ নিয়েছিলেন। এখন পর্যন্ত এই ব্যাপারে জনগণকে একটা আশার আলো দেখাতে পেরেছেন এরকম আমার মনে হচ্ছে না। জি, হাসান মান্না ভাই যেটি বলছিলেন যে জনগণের যে চেতনাটা বা আকাঙ্ক্ষাটা অনেক বড় জায়গায় এখনও রয়েছে, বলছিলেন যে এখনও রক্তের দগদগে ক্ষত রয়েছে, তার উপর দিয়ে কেন রাজনৈতিক দলগুলো এত তাড়াহুড়ো করছে। আমার ঠিক আপনার কাছে প্রশ্নটি হলো, আমরাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমেও দেখতে পাই যে এই যে ঐক্যটি আমরা 24 জুলাই দেখেছিলাম, সেটি ফাটল ধরানোর নানান চেষ্টা অপচেষ্টা বা হচ্ছে, রাজনৈতিক দলগুলোই করছে। শুরুতে আপনারা প্রথম পার্টে দুজনেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর বা সরকারের কারণেই বাংলাদেশ এখনও 71-এর আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। 24-এর আকাঙ্ক্ষাও কি রাজনৈতিক দলগুলোর কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা? আমাদেরকে ভাই যেটা বললেন যে আসলে এই যে 24-এর যে স্পিরিট, আমার কাছে ক্ষেত্র বিশেষে মনে হয়েছে এই স্পিরিটটাকে, এটা শুধুমাত্র রাজনৈতিক দল যারা রয়েছে তারাই না, বরং এই যে আমাদের গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটাই অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এই সেটাকে পরিপূর্ণ ধারণ করতে ক্ষেত্র বিশেষে ব্যর্থ হয়েছেন। যেমন আমার যদি রাজনৈতিক দলের বিষয়টা বলি, রাজনৈতিক দলের ক্ষেত্রে এই যে শুধুমাত্র একটা ভোটের অধিকারের জন্যই এত মানুষ কিন্তু রাস্তায় নেমে আসেনি। আমাদের যে দীর্ঘদিন ধরে মানুষের যেই অধিকার বঞ্চিত বা অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় তার অংশগ্রহণ করার যেই বঞ্চনার যে একটি ক্ষোভ ছিল, সব কিছু থেকে নিজেকে সে রাষ্ট্রের মধ্যেই এক ধরনের উদ্ধাস্ত হিসেবে হচ্ছে বছরের পর বছর বেঁচে থেকেছে, একটা থার্ড ক্লাস সিটিজেন হিসেবে বেঁচে থেকেছে। সেই ক্ষোভ থেকে দেখেছে যে ইনস্টিটিউশনসগুলো ভেঙে গিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন প্রয়োজন, কনস্টিটিউশনের দোহাই দিয়ে কনস্টিটিউশনের মধ্যেই ফেসিজমের পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছে। এই পুরো ব্যবস্থার প্রতি কিন্তু মানুষের একটি ক্ষোভ ছিল। আমরা দেখেছি এই ক্ষোভের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র নির্বাচনের মুখী হওয়ার যে একটি প্রবণতা, সেটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নেওয়া। দ্বিতীয়ত, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, সেটি হওয়ার দরকার ছিল একটি রিভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল। দেখেন, এই যে অভ্যুত্থানটি কিন্তু সেটি হচ্ছে কনস্টিটিউশনের বাইরে গিয়ে হয়েছে। কনস্টিটিউশন যেটি যেই 72-এর যে সংবিধান, এই সংবিধানের মধ্যেই কিন্তু ফেসিবাদ গড়ে উঠেছে। এখন অভ্যুত্থান তো আর এই সংবিধান মেনে হয়নি, কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে একটি কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট, যেটির মধ্য দিয়ে, এটা খুবই স্বাভাবিক, এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিন ধরে থাকবে না, অনির্দিষ্টকালীন সময় ধরে থাকবেন না। এটিরও একটি যৌক্তিক একটি পরিবর্তন যদি অব্যাহত থাকে, তখনই হচ্ছে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই মধ্য দিয়ে হচ্ছে সংস্কারগুলোকে দেখতে চাইবে। এবং সেটির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যেটি প্রয়োজন ছিল সেটি হচ্ছে রিভলিউশনারি স্পিরিট, সব কিছুতে একটি ইনস্ট্যান্ট অ্যাড্রেস করার এক ধরনের প্রবণতা থাকা, দ্রব্যমূল্যের হচ্ছে যেটা হচ্ছে সব ক্লাসের মানুষের জন্য অ্যাক্সেসেবল করা, তারপরে কিছু যারা হচ্ছে লুটেরাস যেই শ্রেণীটা রয়েছে তাদের জন্য ভিজিবল পদক্ষেপ নেওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের বিচার নিশ্চিতের যে ব্যবস্থা, জাস্টিস, যেটি থেকে মানুষ বঞ্চিত ছিল একটা দীর্ঘ সময়, সেটির ভিজিবল অবস্থান মানুষের সামনে প্রকাশ করা। মানুষ আসলে ভিজিবিলিটি দেখতে চায়, ভিজিবিলিটি, এটা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ভিজিবিলিটি, সেটি দেখতে চায়। আমার কাছে মনে হয় এই দুইটা পক্ষ, দুইটা এন্টাইটি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল, তবে সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় ব্যক্তিগতভাবে, রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনমুখী না হয়ে, বিএনপি একটি বড় একটি রাজনৈতিক দল, তাদেরকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং মানুষ ধরে নিচ্ছে মানুষের এক ধরনের
তাদের দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, এবং আপনি যদি দেখেন গত 16 বছর ধরে আপোষহীন যে অবস্থানটি তারা ধরে রেখেছে, এবং তাদের দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, গুম খুনের শিকার হয়েছে। এবং এটি কিন্তু হয়েছে কি, এই যে আওয়ামী শেখ হাসিনার যে প্রতিষ্ঠিত যেই শাসন কাঠামোর কারণে এখন তাদেরও উচিত ছিল এই শাসন কাঠামোর একটা রিপ্লেসমেন্ট, সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা প্রণয়নের পরেই হচ্ছে নির্বাচনমুখী বা মানুষকে অর্থাৎ প্রো ইলেকশন মুখী হওয়া, এই ধারণাটি মানুষের মধ্যে প্রিচ করা। সেক্ষেত্রে আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উদারতার ঘাটতি ছিল। আচ্ছা, এখানে একটু জানতে চাই, যেহেতু আপনারা এই একটি ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করেছেন 24-এর গণঅভ্যুত্থানে, যেহেতু এখন বিএনপি চেয়ারপারসন মুক্ত খালেদা জিয়া, তার সাথে আপনারা এইসব বিষয়ে আপনাদের এই যে সমস্যাগুলো বলছেন বসা প্রয়োজন মনে করছেন কিংবা বসেছেন কিনা? আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, ইনফর্মাল কথা হয়েছে। তো ইনফর্মালি যে বিষয়টা ওই নির্বাচন কেন্দ্রিক কোনো কথা হয়নি, উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তবে আপনি দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে বসছেন, তাদের পরামর্শ নিচ্ছেন, এবং উনি একটা হচ্ছে রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এই যে আপনারা বসেছিলেন, হ্যাঁ আমরাও বসেছিলাম, এই যে সংস্কারগুলোকে কিভাবে ভিজিবল করা যায়। কারণ যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো টেবিলে থাকবে, একটা সময় হচ্ছে মানুষের সামনে একটা ভিজিবল একটি অবস্থান তুলে ধরতে হবে যে এই সংস্কারগুলো আমরা করছি এবং যেগুলোর মধ্য দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে। না হয় সংস্কার থেকে দীর্ঘদিনের প্রক্রিয়া নিশ্চয়ই না। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হচ্ছে আমরা এই সরকারকে যৌক্তিক একটি সময় দিতে চাই, কারণ শুধুমাত্র একটি ভোট দিব, এই ভোটের জন্য সময় দিতে চান, কিন্তু রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট আপনারা নেবেন কিনা, তারাও যদি সময় দেয়, বিশেষ করে খালেদা জিয়ার কথা আমি বলছিলাম, বলবেন কিনা যে সময় দেওয়ার জন্য? অবশ্যই এক্ষেত্রে দেখেন, এই যে আমাদের যে একটা ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, আমাদের ন্যাশন বিল্ডিং হয় নাই গত 16 বছর ধরে, স্টেট বিল্ডিং হয় নাই। ন্যাশন বিল্ডিংয়ের মধ্যে এখানে হিউম্যান ডেভেলপমেন্ট হয় নাই, স্টেট বিল্ডিংয়ের মধ্যে ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্ট হয় নাই। এখন এই জায়গাগুলো যদি আমি ফোকাস না করে আমরা রিফরমেশনগুলো, মানুষ কেন আস্থা রাখতে চায় না? কারণ রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে রিফরমেশনের যেই প্রক্রিয়াটি মানুষ দেখেছে যে মানুষ সেগুলো তারা হচ্ছে পূর্ণাঙ্গভাবে করতে পারে না বা করে নাই। একটা হচ্ছে যে এতদিন পর্যন্ত করে নাই, যারা যেমন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু মানুষের যেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেগুলো করতে পারে নাই বলেই কিন্তু মানুষ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই সংস্কারগুলো করে দিয়ে যাক। সংস্কার অবশ্যই একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু মিনিমাম সংস্কারগুলো করে দিয়ে যাক, যাতে করে যারাই নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কারটাকে আরও বেশি সুগঠিত করতে পারে।